আচ্ছা, তোমাকে ইএলএমএস এ ঢুকছিল কেউ? জি স্যার। একটা ডেমো কোশ্চেন দেখছো? জি স্যার। আচ্ছা, কোশ্চেন ওটা কিন্তু পরীক্ষা থাকবে না, ওটা একটা ডেমো ছিল মাত্র। ঠিক আছে, জি স্যার। জাস্ট মানে কতক্ষণ হতে পারে বা কি এই ধরনের। সো ওটা অ্যান্সার করে বসে থাকো না, ওটা পরীক্ষা থাকবে না। ঠিক আছে, আমি জাস্ট একটু দেখে নিলাম আর কি যে এটা কিভাবে দিতে হয়। আচ্ছা, আমরা চ্যাপ্টার 1.5 এ ছিলাম, তাই না? তো আমরা 1.5 এর বাকি অংশগুলো আজকে কমপ্লিট করবো। সো আমরা চলে যাচ্ছি বইতে। স্যার ডেমোটার 1 নাম্বারটা একটু দেখাবেন? না, ডেমোটা একবারে দেখার জন্য দেওয়া ছিল, আর দেখানো হবে না। ওকে। আর ওটা সিমিলার ম্যাথ, তুমি ওই যে একটা সলিউশন শিট আমি দিয়েছি, ওখানে পেয়ে যাবা। ওকে স্যার। স্যার ডেমো কি ডিলিট করে দিছে? ডিলিট করে দিয়েছে। আচ্ছা, তোমাকে বই দেখতে পাচ্ছো? জি স্যার। আচ্ছা, আর ডেমো নিয়ে কেউ যদি ডেমো না দেখতে পারো তার হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমি তোমাদেরকে যে কোশ্চেন ব্যাংকটা দিয়েছি না, জি স্যার। ডেমোর কোশ্চেন গুলো ওখান থেকে নেওয়া ছিল আর কি। মানে এটা দেওয়ার উদ্দেশ্য ছিল কোনটা কয় মার্কস থাকে এটা বোঝানোর জন্য। মানে কোশ্চেন গুলো 3-4 মার্কসের হয়, খুব বড় ম্যাথ থাকবে না, এটা বোঝানোর জন্য দিয়েছিলাম। বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে খুব পারছি। বড় কোনো কোশ্চেন দেওয়া হবে না, আমরা যেরকম ম্যাথ করতেছি এর মধ্যেই থাকবে। আচ্ছা দেখো, আমি এখানে এটা পড়ানোর আগে দুটো জিনিস একটু তোমাদের বলতে চাই। একটা হচ্ছে ফলস নেগেটিভ, আর একটা হচ্ছে ফলস পজিটিভ, এরকম দুটো বিষয় আছে। ঠিক আছে, ধরো আমরা যদি কোন একটা মেডিকেলে যাই, ধরো আমাদের একটা কোনো কারণে একটা টেস্ট করা উচিত, এখন তো করোনা টেস্ট হয়, তাই না? জি স্যার। আচ্ছা, করোনা টেস্ট তো করলে তো আমরা কি নিশ্চিত যে শতভাগ ঠিক হবে? না হুম স্যার। এটা আসলে কেউ চুরি করছে আমরা এটা বলবো না, আমরা একটু পজিটিভলি নিব। এটা ভুলও হইতে পারে, ঠিক আছে? কারণ জি স্ট্যাটিস্টিক্যালি স্যার। ভুল হওয়াটা খুবই স্বাভাবিক বিষয়। কেউ যদি মনে করে ভুল হবে না তাহলে সে সমস্যায় আছে। মানে স্ট্যাটিস্টিক্যালি ভুল হওয়াটা খুবই স্বাভাবিক একটা ইস্যু। ঠিক আছে, তো বরং ভুল না হওয়াটাই মানে স্ট্যাটিস্টিক্যালি কোয়াইট ইম্পসিবল আর কি। তো দেখো, আমরা স্ট্যাটিস্টিক্সে যখন কাজ করতে যাই আমরা চার ধরনের অবস্থা দেখতে পাই। কত ধরনের অবস্থা দেখতে পাই আমরা? 4 প্রকার। 4 ধরনের। যেমন আমরা যদি প্রথমে চিন্তা করি যে আমি টেস্ট করতে গেলাম, এবং আমরা যখন টেস্টটা করলাম, ধরো আমি টেস্ট করতে গেছি, এখন আমি এখানে ইভেন্ট করোনা থাকাকে যদি সি প্লাস ধরি, করোনা থাকাকে কি ধরতেছি? সি প্লাস। ঠিক আছে, তার না থাকাকে কি ধরবো? সি মাইনাস। সি মাইনাস। সি মাইনাস। সি মাইনাস হচ্ছে করোনা নাই। সি মাইনাস মানে কি? করোনা করোনা নাই। নাই। আচ্ছা, করোনা নাই। এবার আমি টেস্ট করব। টি প্লাস মানে হচ্ছে কি? টেস্ট টেস্ট পজিটিভ, তার মানে রোগ আছে এখানের মধ্যে, টেস্টে দেখাচ্ছে যে করোনা করোনা পজিটিভ, তাই না? জি স্যার। আর টেস্ট মাইনাস হচ্ছে যে আমাকে দেখাবে করোনা নাই। এটা টেস্টে, এটা বাস্তব, অরিজিনালটা না। এটা কোনটা? টেস্টে। এটা টেস্টে, এটা অরিজিনালটা না। তো এটা যখন আমি করতে যাচ্ছি তখন এমন হতে পারে আমার করোনা থাকা না থাকা সাপেক্ষে যদি এমন আমি দেখি যে তোমার এখানে আমি দেখতে পাচ্ছি যে এই যে প্রবাবিলিটি অফ, আমার ধরো যদি করোনা থাকে, ধরো করোনা আছে, তাহলে টেস্ট যদি আমাকে দেখায় যে করোনা টি প্লাস দেখায়, তাহলে তো রেজাল্ট ঠিক আছে, তাই না? জি বলো ঠিক স্যার। আছে না? আচ্ছা, কিন্তু এটা তো এমনও দেখাইতে পারে যে ধরো আমার এখানে আহ করোনা আছে, করোনা আছে, কিন্তু টেস্টে দেখাইলো সি মাইনাস, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? স্যার ভুল হয়েছে। রিপোর্টে ভুল আছে।
রিপোর্টে ভুল আছে, রাইট। তো রিপোর্টে ভুল থাকার মানে কি? এটা রিপোর্টে ভুল থাকার মানে কি দাঁড়ায়? এরর আছে স্যার। এখন এই যে আমরা এররটা বের করতেছি, এটা কিসের এরর? এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। এটা কিসের টেস্টের এরর? এরর। এটা কার এরর? এটা কি করোনা তো কোনো এরর থাকতে পারে না, করোনা তো থাকবে অথবা থাকবে না, তাহলে এটা এরর হচ্ছে টেস্টের এরর, তাই না? জি স্যার। স্যার রিপোর্টটা রিপোর্ট রিপোর্টটা ভুল। তাহলে দেখো করোনা প্রেজেন্ট বাট রিপোর্ট শোজ দ্যাট নো করোনা, এটা বলা হয় ফলস নেগেটিভ। কি বলা হয় এটাকে? কি বলা হয় ফলস এটাকে? নেগেটিভ। ফলস নেগেটিভ। আচ্ছা, আবার দেখো আমি যদি অন্যভাবে চিন্তা করি, তোমার যদি ধরো করোনা আজ নাই, করোনা নাই, সি মাইনাস, এবং আমাকে টেস্টও দেখাচ্ছে যে না তোমার করোনা নাই, তাতে কোনো সমস্যা নাই, রেজাল্ট ঠিক আছে, তাই না? জি স্যার। আচ্ছা, যদি কোনোভাবে আমি দেখতে পাই যে আমার এখানে আহ করোনা সে করোনায় মারা যায়, ধরো আমি টেস্ট করে অরিজিনাল তার করোনা আছে, সরি করোনা নাই, কিন্তু আমার রেজাল্ট যদি কখনো দেখায় যে টি পজিটিভ, তাহলে সে একটা মিস্টেক করলো না রেজাল্টটা? জি স্যার। এটা বলা হচ্ছে কি ফলস পজিটিভ। ফলস ফলস পজিটিভ। পজিটিভ। তাহলে এখানে চারটা বিষয় ঘটবে। এটা যদি ঘটে ইটস কারেক্ট, এখানে কোনো আমাদের আপত্তি নাই। এটা যদি ঘটে এটাও কারেক্ট, এখানেও আমাদের কোনো আপত্তি নাই। কারণ আমাদের আপত্তি হচ্ছে এই দুটা ক্ষেত্রে, এই একটা ক্ষেত্র, রাইট, জি স্যার। এই আরেকটা ক্ষেত্র, এই দুটা ক্ষেত্রে আমাদের আপত্তি আছে। এটাকে বলা হচ্ছে ফলস নেগেটিভ। তাহলে এটা টেস্ট উপর ডিপেন্ড করবে। কার উপর ডিপেন্ড করবে? টেস্টের টেস্টের উপর। এটা ফলস টেস্টের উপর। ফলস ফলস নেগেটিভ, আর এটা হচ্ছে ফলস পজিটিভ। পজিটিভ। বুঝতে পারছো? জি স্যার। তাহলে ফলস পজিটিভ ফলস নেগেটিভ দুটা বিষয়কে বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। এটা আমাদের এখানেও লাগবে, ইভেন আমরা যখন এটা কমপ্লিট করে ফেলবো, কমপ্লিট করার পরে আমাদের এটা পরবর্তীতেও লাগবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। এখন আমরা এই কোশ্চেনটা একটু পড়বো। কোশ্চেনটা বলছে যে প্যাপেসমেয়ারটা হচ্ছে একটা স্ক্রিনিং প্রসেস। স্ক্রিনিং বলতে যেটা বোঝায়, এটা মেডিকেল টেস্ট নয়, এটা হচ্ছে বিভিন্ন যে গুণাবলীগুলো আছে, গুণগুলো দেখে ডিসাইড করা যে আসলে অবস্থাটা কি। ঠিক আছে? কি দেখে বিবেচনা করা? বিভিন্ন প্রপার্টি গুলা, বিভিন্ন প্রপার্টি গুলা দেখে বিবেচনা করা যে আসলে এখানে কি হইলো। বুঝতে পেরেছো? ওই যে আমরা বিভিন্ন উপসর্গ দেখে বলি না যে এই রোগ আছে বা নাই, জি বলি না? স্যার। এটাই বলা হয় স্ক্রিনিং প্রসিডিওর। কি বলা হয় এটাকে? স্ক্রিনিং প্রসিডিউর। স্ক্রিনিং প্রসিডিওর। তো এই স্ক্রিনিং প্রসিডিওরটার মাধ্যমে এখানের মধ্যে সার্ভাইকাল ক্যান্সার একটা রোগ, এই রোগটাকে জাস্টিফাই করা হয়, এবং এটা উইমেনদের ঘটে। ঠিক আছে? আমার কথা বুঝতে পেরেছো? এখন বলতেছে যে এখানে দেখা যায় যে 16% ফলস নেগেটিভ। কত পার্সেন্ট ফলস নেগেটিভ? 16%। 16% ফলস নেগেটিভ। তার মানে ক্যান্সার থাকার পরেও দেখাবে ক্যান্সার নাই। ক্যান্সার থাকার পরেও কি দেখাবে? ক্যান্সার নাই। আচ্ছা, আচ্ছা, যদি একটা জিনিস মনে রাখবা, যদি আমরা কন্ডিশনাল প্রবাবিলিটিতে এই বেস যদি ঠিক থাকে, এটা সি প্লাস, এটা সি প্লাস, বেস ঠিক আছে না? জি স্যার। বেস ঠিক থাকলে এই এদের পরবর্তী ঘটনাগুলো পরস্পরের কমপ্লিমেন্ট। তাহলে এখানে সি প্লাস হচ্ছে বেস, এখানে সি প্লাস হচ্ছে বেস, তাহলে এই এই দুটা ঘটনা কি কমপ্লিমেন্ট না? জি স্যার। তাহলে যদি এখানের মধ্যে ফলস নেগেটিভ হচ্ছে ক্যান্সার আছে বাট দেখাচ্ছে না, সেটা যদি 0.16 হয়, তাহলে ক্যান্সার আছে এবং দেখাবে সেটা কত হবে? 0.84 হবে না? জি স্যার 1 মাইনাস করে। রাইট। অর্থাৎ এই দুটা ঘটনা পরস্পরের কমপ্লিমেন্ট। এই দুটা ঘটনা কি পরস্পরের কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট। আচ্ছা, দুটো ঘটনা হচ্ছে পরস্পর কমপ্লিমেন্ট। এটা কেন কমপ্লিমেন্ট হয়েছে সেটা সেটা আমরা বুঝবো, কারণ এখানে মধ্যে সি প্লাস আছে, এখানেও সি প্লাস আছে। ঠিক আছে? কিন্তু এখানে টি মাইনাস, এখানে টি প্লাস। ওকে, তাহলে এরা পরস্পরের কমপ্লিমেন্ট। এরপর বলতেছে ফর উইমেন উইদাউট ক্যান্সার, অর্থাৎ যাদেরকে ক্যান্সার প্রকৃতপক্ষে নাই, তাদের ক্ষেত্রে 10% ফলস পজিটিভ। কত পার্সেন্ট ফলস পজিটিভ?
10%. এখানে 16% ফলস নেগেটিভ ছিল, আর এখানে 10% ফলস নেগেটিভ। তার মানে 10% ক্ষেত্রে এই নেগেটিভ থাকার, সরি ফলস পজিটিভ, এই নেগেটিভ থাকার পরেও কি দেখাচ্ছে, টেস্টটাকে পজিটিভ দেখাচ্ছে না? জি স্যার। এটা 10%, তাহলে কমপ্লিমেন্ট কে? 90%. 90%। কোন সাপেক্ষে? C যদি ক্যান্সার minus. না থাকে তারপরও, এবং সেটা যদি সেই ক্যান্সার নেগেটিভই দেখায়। কেউ একজন মাইক্রোফোন সাউন্ড করছে, একটু বন্ধ করে নাও। তো এই হচ্ছে অবস্থা। তাহলে এটা হচ্ছে 90%, এই দুটো হচ্ছে পরস্পর কমপ্লিমেন্ট, টি প্লাস এন্ড টি মাইনাস। এখন অরিজিনালি ক্যান্সার কত পার্সেন্ট থাকে সেটা আমাদেরকে ডাটা দিয়ে দিবে। বলছে ইউনাইটেড স্টেটস there are about 8 women in 10 lakh, right? 10 lakh they have a cancer, who have cancer, মানে 10 লাখে 8 জন। এটাকে আমরা পার্সেন্টেজে নিতে কি করব? 8 স্যার ডিভাইডেড বাই 10 1 লাখ লাখ, করব না? স্যার 1 লাখ স্যার। 1 lakh না স্যার? ও সরি, এটা 1 লাখ, থ্যাংক ইউ। তাহলে এটা 1 লাখে 8, তাহলে আমরা এটাকে কি করব? প্রবাবিলিটি 8 ডিভাইড বাই 1 লাখ করব না? কি বলো? জি স্যার। তাহলে ওটা করে দেখা গেল যে ক্যান্সার রিয়েলি থাকে এত পার্সেন্ট, তাহলে রিয়েল থাকে না এত পার্সেন্ট। তাহলে এগুলো হচ্ছে রিয়েলিটি, আর এই এই সমস্যাগুলো হচ্ছে টেস্টেড। আবার বলতেছি, এই 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 দুই এগুলো হচ্ছে রিয়েলিটি, এগুলো হচ্ছে কি রিয়েলিটি, ওকে? আর এগুলো হচ্ছে টেস্টের বিষয়। টেস্ট থাকার পরেও, টেস্ট ক্যান্সার যদি থাকে পজিটিভ দেখাতে পারে, নেগেটিভ দেখাতে পারে। ক্যান্সার যদি না থাকে তারপরে পজিটিভ দেখাতে পারে, নেগেটিভ ঘটনা দেখাতে পারে। তো 4টা ঘটনা ঘটে, এগুলোর প্রবাবিলিটি থাকবে। এখন এখানে দেখো কয়টা ইনফরমেশন, 6টা ইনফরমেশন না? কয়টা? 6টা। এর মধ্যে 3টা দেওয়া থাকবে, 3টা তোমাকে খুঁজে বের করতে হবে, কারণ আমরা জানি এগুলো কমপ্লিমেন্ট বের করা যায়। যেমন সি প্লাস কমপ্লিমেন্ট সি মাইনাস না? সি প্লাসের কমপ্লিমেন্ট নেই, সি প্লাসের কমপ্লিমেন্টটা হচ্ছে সি Minus. মাইনাস। বুঝতে পারতেছো? জি স্যার। আচ্ছা, এখন এখানে জিজ্ঞেস করতেছে ইউজিং দ্য বায়াস থিওরেম, for Bayes theorem to and the law of the probability find that C plus under T plus, that means যদি সেটা টেস্টটা পজিটিভ বলে তাহলে তুমি এখন বলো যে এটা আসলেই ক্যান্সার থাকবে কিনা। ঠিক আছে, আসলেই ক্যান্সার থাকবে কিনা, বুঝতে পারতেছো? হ্যালো, জি স্যার। আচ্ছা এটা এখন আমরা কিভাবে বের করবো? এটা বের করার উপায়টা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে সি প্লাস ইন্টারসেকশন টি প্লাস। এটাকে চাইলে কিন্তু তুমি এভাবে লিখতে পারো যে পি অফ সি প্লাস and then under this condition p of এখানের মধ্যে t plus under c plus, আর নিচে দুটোটা আসবে না? এখন এইখানে একটা মিস্টেক অনেকে করে, এই যে দেখো এখানের মধ্যে তোমার সি প্লাস, এটা সি প্লাস তো, তাই না? নিচে সি প্লাস আন্ডার টি প্লাস সি প্লাস। এখন এখানে গিয়ে আমরা মানে আমাদের স্টুডেন্টরা একটা হেজিটেশনে পড়ে যে এখানে আমাদের 2টা পার্ট যোগ করতে হবে, কারণ সবগুলা টি প্লাস এখানে হিসেবে আনতে হবে না? আনতে হবে কিনা? হ্যালো, তোমাকে আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। তাহলে টেস্ট পজিটিভ যতভাবে হতে পারে সব আসবে। ক্যান্সার থাকলেও টেস্ট পজিটিভ হতে পারে, ক্যান্সার না থাকলেও টেস্ট পজিটিভ হতে পারে, তাই না? জি স্যার। তো উপর হচ্ছে অনলি থাকারটা আর নিচে হচ্ছে টোটাল। আমরা এভাবে ফর্মুলা দেখাছিলাম না? দেখো এই ফর্মুলাটা কিন্তু আমরা অন্য জায়গায় ব্যবহার করব, সো দেখে রাখো সি মাইনাস। এখন এখানে মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু যেটা, তোমার এখানে বেস কে ইনফরমেশন তো দেওয়া ছিল, এখানে তোমার বেস টি প্লাস বেস না?
জি স্যার। তাহলে টি জি প্লাস, স্যার। দেখো এখানে টি প্লাস অলওয়েজ থাকতেই হবে। দেখো টি প্লাস, টি প্লাস, টি মাইনাস বলতে এখানে কিছু থাকবে না, সবে কি আসবে, টি প্লাস আসবে, প্লাস। কারণ বেসটা হচ্ছে টি প্লাসে। এবং এই টি প্লাসের সাথে তোমার কন্ডিশন গুলো চেঞ্জ হতে পারে, সি প্লাস হতে পারে, সি মাইনাস হতে পারে, বাট টি প্লাস চেঞ্জ হতে পারবে না, বিকজ এটা হচ্ছে তোমার বেস। বেস কখনো চেঞ্জ হয় না, অর্থাৎ ফার্স্ট যে ইভেন্ট বা ফার্স্ট যে অকারেন্স, এটা কখনোই কি হবে না, চেঞ্জ হবে না। কি হবে না, এটা হবে কখনো চেঞ্জ। No. সিমিলারলি যদি এখানে টি মাইনাস দিত, আমরা সব জায়গায় টি মাইনাস রাখতাম, তার সাথে সি প্লাস সি মাইনাস নিতাম, যেটা তোমার অর্থাৎ যেটা ফার্স্ট ইভেন্ট, দ্যাট মিনস যেটা ঘটলে তার সাপেক্ষে অপরটা বের করতে বলবে, এটা বলা বেস। বেসকে কখনো চেঞ্জ করা যায় না, এটা এটা মনে রাখবা কেমন, বেসকে কখনো কি করা যায় না, চেঞ্জ করা চেঞ্জ করা যায়। যায় না। আর এখানে বেসটা হচ্ছে আমার কি, টি প্লাস ইজ আ বেস, টি প্লাস হচ্ছে আমার এখানে বেস। ওকে, এখন তোমাকে যদি বলা হয় যে ঠিক আছে, ইউ হ্যাভ টু ফাইন্ড সি মাইনাস, সি মাইনাস আন্ডার দ্য কন্ডিশন টি প্লাস। এখন আগেরটা বেস আর এটা বেস সেম না, দেখো তো জি আগে, স্যার। আগেরটা বেস আর বেস সেম। বেস সেম থাকলে এরা পরস্পর কমপ্লিমেন্ট। এর সময় তুমি লিখতে পারবা যে ওয়ান মাইনাস পি অফ সি প্লাস আন্ডার টি প্লাস। কারণ এটা কেন লিখতে পেরেছি, আমার বেসটা আগেরটাই আছে, তাই না? জি স্যার। কিন্তু এখন যদি কেউ কোশ্চেন করে যে স্যার আমি বেসটা চেঞ্জ করে ফেলবো, বেসটা চেঞ্জ করে ফেলবো, এখন আপনি কি করতে চান? দ্যাট মিনস আমি, তুমি যদি এখন আমি বলো স্যার আমি বেস চেঞ্জ করে ফেলবো, আমি চাচ্ছি এখন উল্টো এরকম যে সি প্লাস থাকবে বাট টি মাইনাস হবে, এটা যদি তুমি বলো, টিটা কি হবে এখন, টি মাইনাস হবে। এটা যদি তুমি এখন বলো, এটা কিন্তু এটা কমপ্লিমেন্ট না। কেন কমপ্লিমেন্ট না? নট বেস সমান কমপ্লিমেন্ট, নয়। বেস সমান নাই, তার মানে এটা একটা নতুন ঘটনা, এটা কি একটা নতুন হবে না। নতুন ঘটনা। তাহলে এটাকে নতুন করে ক্যালকুলেট করতে হবে, আগেটা থেকে এখানে কোনো হেল্প নেওয়া চলবে না। বুঝতে পেরেছো? দ্যাট মিনস তোমার বেস যদি সেম থাকে, দিস দ্য বেস, বেস যদি সেম থাকে তাহলে তুমি কমপ্লিমেন্ট ইউজ করতে পারো। আর যদি বেসটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে তুমি আর কমপ্লিমেন্ট ইউজ করতে পারবা না। আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার। কি বুঝতে পেরেছো আমাকে একটু বলো তো। বেস যদি সেম থাকে তাহলে স্যার কমপ্লিমেন্ট হবে। রাইট, বেস যদি সেম থাকে তাহলে কমপ্লিমেন্ট ইউজ করা যাবে, আর যদি বেস যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কমপ্লিমেন্ট ইউজ করা যাবে না। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। ওকে, আমরা এটা এক্সারসাইজের ব্যাপারগুলো আরো ক্লিয়ার করার চেষ্টা করব, কেমন? এখন এক্সারসাইজে আমাদের ম্যাথ কি কি করতে হবে সেগুলো একটু তোমরা একটু লিখে রাখো। আমরা এক্সারসাইজে ম্যাথ করব 1, 1 করব, 2 করব, খুব বড় ম্যাথগুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব, 3 অনেক বড় ম্যাথ, আমরা এটা যাব না। দেন আমরা 5 করব, তাহলে 1 টু 5, 6 অনেক বড়, আমরা 7 করব, তারপরে আমরা 9 করব, 8 8 হোমওয়ার্ক দেব। ঠিক আছে, এটা হোমওয়ার্ক দিব, কারণ এই ঘটনা একটা একটা করে অনেকগুলো ঘটনা ট্রাই করা যাবে, 10 আমরা করাবো। তাহলে আমাদের এখানে ম্যাথ করতে হবে 1 2 3 7 8 9 10। বুঝতে পেরেছো? স্যার 1 2 5 7 8 9 10 বলছেন কি বলেন? 1 2 থ্রি তো স্যার বাদ 5, দিলেন। স্যার কি বাদ দিছেন স্যার? আচ্ছা 1 2 5 7 9 1 2 5 7 8 9 9 10। 10। ওকে, শিটে দেখি কোন মাপগুলো করা আছে, তাহলে সেখান থেকে আমরা বুঝিয়ে দিব, বাকিগুলো আমাদের করতে হবে। নাম্বার 1টা শিটে করা আছে, আর এটা হুবহু যে তোমরা এক্সাম্পলে যে বোলের ম্যাথটা ওটার মতোই ছিল, এটা তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম প্রিভিয়াস ক্লাসে, সো এটা আমি দেখাচ্ছি না, আমি 2 থেকে শুরু করব। ঠিক আছে, জি স্যার। এখানে 2তে যেটা বলা হচ্ছে, দেখো এখানে বলতেছে যে বিন সিড, বিন সিড কি ওয়ান কাইন্ড অফ যে
সিমের বিচি, কেমন সিমের বীজ যেটা, ওটাকে বিন সিড বলা হচ্ছে, ফ্রম সাপ্লায়ার এ। তাহলে একজন সাপ্লায়ার এ আছে, তার থেকে 85%, যে তার থেকে কিনলে এগুলো 85% জার্মিনেশন হয়। কত পার্সেন্ট জার্মিনেশন ঘটে? 85 আচ্ছা, আর বি থেকে তুমি যদি নাও তাহলে 75% জার্মিনেশন ঘটে, তাই না? এই স্পিড প্যাকেজিং কোম্পানি, স্পিড হবে না, এটা সিড হবে। এটা কেন যে এটা স্পিড লিখছে, এটা সিড হবে, ওকে, এটা স্পিড না, তো কারেকশন করে নিবা। এ সিড প্যাকেজিং কোম্পানি পারচেজ 40% from A, supplier A, and 60% from supplier K, B, right? And mixes together, এবং সবগুলোকে মিক্সার করে। এখন আমাকে যে কেউ কোশ্চেন করতে পারো তোমরা যে স্যার আমি দেখতে পারেন এতে জার্মিনেশন বেশি, বাট বি থেকে কেন কিনতেছেন, তাই না? এটা কোশ্চেনেবল ইস্যু না? এখানে বেশ কিছু বিষয় আছে। ফার্স্ট অফ অল, এ থেকে কিনলে যে তোমার রেট যদি বেশি পড়ে যায়, অনেক অনেক বেশি, সে এটা 10% বেশি জার্মিনেশন দেয় কিন্তু রেট দ্বিগুণ, তো কি করবো আমরা? কম দাম দিয়ে কেনা অবস্থা হুম, তো কম প্রাইসে বেশি কেনা অবস্থা দাম অনেক বেশিও পড়ে যাচ্ছে না, স্যার। তো এটা একটা ইস্যু। আরেকটা ইস্যু হচ্ছে হয়তো আমরা এ থেকে দ্রুত পাই, এ থেকে কিভাবে, সরি, বি থেকে কিভাবে পাচ্ছি আমরা দ্রুত, বি থেকে আমরা কিভাবে পাচ্ছি দ্রুত পাচ্ছি। তো নানাবিধ কারণে আমরা হয়তো বি কে প্রেফার করতেছি, বি কে প্রেফার করি, কারণ বি যদি জার্মিনেশন কম দেয়, বাট সেটা আমাদেরকে দ্রুত এবং কম দামে দেয়। বিভিন্ন কারণে এটা ঘটতে পারে। তোমরা ভবিষ্যতে এরকম দেখবা যে যেটা খুব ভালো বলতেছে অথচ ওখানে আমরা প্রোডাক্ট কম নিচ্ছি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এখানে বিষয়। তো এতে বলছে ফাইন্ড দা প্রবাবিলিটি অফ জার্মিনেশন, এটা কি পিজি মানে কি জার্মিনেশন না? দ্যাট ইজ সিড সিলেক্টেড এট র্যান্ডম ফ্রম দ্য মিক্স সিড। আর এটা যখন তুমি পিজি নির্ণয় করে ফেলবা, নেক্সট তোমাকে বলতেছে যে ঠিক আছে, যদি এটা ঘটেই থাকে আমাকে বলো যে একটা সিট যদি পারচেজ করা হয় সেটা সাব এ থেকে আসার সম্ভাবনা কত। তাহলে আমরা প্রবাবিলিটি গুলো দেখি। এ থেকে 40% কিনে, তাহলে এর প্রবাবিলিটি কত? 0.4। বি থেকে 60% কিনে, তার প্রবাবিলিটি 0.6। এখন এ তে জার্মিনেশন পি অফ জি আন্ডার এ, তার মানে হচ্ছে এ তে জার্মিনেশন 85%, 0.85, বি তে জার্মিনেশন হচ্ছে 75%, দ্যাট ইজ 0.75। তো এখন টোটাল জার্মিনেশন হবে, যদি আমি এ সিলেক্ট করি দেন এতে জার্মিনেশন, এবং বিতেও হতে পারে বি সিলেক্ট দেন বিতে জার্মিনেশন, তাই এইভাবে গুণ হয়ে গেলে তাহলে টোটালে আমি যে সিড গুলো কিনেছি আমার টোটাল মিক্সড সিডের জার্মিনেশন রেট কত পার্সেন্ট? কত? 0.79, বা পার্সেন্টেজে গেলে 79%। মোটামুটি খারাপ না, অন এভারেজ হয়ে যাচ্ছে। এখন জিজ্ঞেস করে ঠিক আছে তোমার এটা যদি এখন তুমি যে জার্মিনেশন ঘটেই যায়, বলো এ থেকে হওয়ার সম্ভাবনা কত, তাহলে এতে জার্মিনেশন ডিভাইড বাই টোটাল জার্মিনেশন, ব্যাপারটা এরকম না? এটা হচ্ছে এতে জার্মিনেশন, এটা হচ্ছে টোটাল জার্মিনেশন। দেখা যাচ্ছে আমি যে সিডটা নিচ্ছি এবং এটা জার্মিনেট হয়েছে, এটা এ থেকে আসার সম্ভাবনা হচ্ছে 43%। কত পার্সেন্ট? 43%। আর এটা প্রবাবিলিটি হলো 0.43। বুঝতে পেরেছো? নেক্সট আমরা 5 এ আসি। দেখো 5 এ বলতেছে at a hospital's emergency room patients are classified। দেখো পেশেন্ট কিন্তু ক্লাসিফাই করে দিচ্ছে ক্লাসিফাইড, এবং দেখা যাচ্ছে 20% অফ দ্য ক্রিটিক্যাল। এই যে 20% এরা কারা? ক্রিটিক্যাল। 30% এরা হচ্ছে সিরিয়াস, আর 50% এরা স্টেবল। স্টেবল মানে পুরো সুস্থ এটা না, স্টেবল মানে হচ্ছে কিছু প্রবলেম হয়তো ফেস করতেছে বাট একেবারেই মুমূর্ষু অবস্থা না। বুঝতে পেরেছো আমার কথা? আচ্ছা, তার মানে স্টেবল তোমার রোগী, যেমন মনে করো তুমি এমনিতে সুস্থ কিন্তু তোমার কেমন যেন হাত হাত ব্যথা করতেছে বা পা ব্যথা করতেছে, তো তুমি হয়তো ডাক্তারের কাছে যেতে পারো, তো আপাতত তুমি স্টেবল না?
জি স্যার। এরকম এগুলোকে স্টেবল রোগী বলা হচ্ছে। এখন বলা হচ্ছে এই যে ক্রিটিক্যাল রোগী আছে, ক্রিটিক্যাল যে 30% আছে তার মধ্যে 30% ডাই হয়। এটা কিন্তু টোটালে 30% না, এই ক্রিটিক্যালে 30%। কার 30%? ক্রিটিক্যাল ক্রিটিক্যাল 30%। আর সিরিয়াসে 10% মারা যায়, 10% ডাই। স্টেবল যদি ছিল, স্টেবল রোগী মারা যেতে পারে না হঠাৎ করে? সুস্থ মানুষ তো মারা যায়, যায় না? আমাদের স্যার। তো এই স্টেবল যারা ছিল তাদের মধ্যে 1% মারা যায়। এরপর বলতেছে given that a patient dies, একজন রোগী দেখা গেল যে একজন রোগী মারা গেছে, একজন রোগী কি করছে? মারা গেছে। এখন সে তো তোমার ক্রিটিক্যাল থেকে মারা যেতে পারে, সিরিয়াস থেকে মারা যেতে পারে, স্টেবল থেকে মারা যেতে পারে, কোনটা শিওর না, তাই না? নাকি? জি স্যার। আমাকে কন্ডিশন প্রবাবিলিটি বের করতে বলছে যে এটা ক্রিটিক্যাল থেকে ছিল কিনা। এটা কি কোথা ছিল? ক্রিটিক্যাল ক্রিটিক্যাল থেকে ছিল কিনা। তাহলে আমরা আগে ক্রিটিক্যালকে আমরা সিআরআই ধরি, সিরিয়াসকে এসি ধরি। সিআরআই ধরার দরকার নাই, সিআর ধরলেও চলে। তারপরে সিরিয়াসকে এসি ধরো, স্টেবলকে এসটি ধরো। আসলে এই দুইটা এস হয়ে যায় তো এই জন্য দুইটা করে ওয়ার্ড লেটার ধরতেছি। ঠিক আছে, সিআর ধরো, এসি ধরো, স্টেবল ধরো, অথবা পুরোটা লিখে দিলেও পারো, ক্রিটিক্যাল, সিরিয়াস, স্টেবল, কোনো সমস্যা নাই। আদারওয়াইজ তুমি যদি এ বি সি ধরো তাও সমস্যা নেই, একান্তই তোমার ইচ্ছা। ঠিক আছে, ডি হচ্ছে ডাই। তাহলে ক্রিটিক্যাল হচ্ছে 20%, সিরিয়াস হচ্ছে 30%, স্টেবল হচ্ছে 50%। তো ক্রিটিক্যাল মারা যায় 30%, 0.3, সিরিয়াস মারা যায় 10%, 0.1, আর স্টেবল মারা যায় 1%। 1 মানে কত? পয়েন্ট কত? 01। 101। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। এখন তোমার তাহলে টোটাল সে এখানে যদি ডি দিয়ে থাকো এখানে ডি দিতে হবে, এখানে ক্যাপিটাল স্মল ডি দিয়ে এখানে স্মল ডি দিতে হবে, এখানে ক্যাপিটাল ডি দিলে এখানে ক্যাপিটাল ডি দিতে হবে। তাহলে এগুলোকে ক্যাপিটাল করে দিই, আর ইভেন্ট গুলোকে ক্যাপিটাল প্রকাশ করাটা বেটার। আপনারা বুঝতে পেরেছো? কোন ধরনের যদি ডিস্টারবেন্স না থাকে তাহলে ক্যাপিটাল প্রকাশ করাটাই বেটার। তাহলে কোটাল মারা যায় প্রথমে সে যদি ক্রিটিক্যাল হয়, কারণ রোগী তো আগে অসুস্থ হইতে হবে তারপর মৃত্যুর হিসাব, এবং ক্রিটিক্যালে মারা যাওয়ার সম্ভাবনা। তারপর হচ্ছে সিরিয়াস হওয়া, সিরিয়াসে মারা যাওয়ার সম্ভাবনা। তারপর হচ্ছে স্টেবল হওয়া এবং স্টেবল অবস্থায় মারা যাওয়ার সম্ভাবনা। সবগুলা মারা যাওয়ার সম্ভাবনা হিসেব একসাথে নিয়ে আসতে হবে না? হবে কি না? সবগুলা মারা যাওয়ার অবস্থা একসাথে নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, জি স্যার। সেটাই যদি হয় তাহলে এখন আমরা দেখব যে তার টোটাল মারা গিয়েছে কত। টোটাল মারা যাওয়ার সম্ভাবনা হচ্ছে 0.095, এত এত মারা যাওয়ার সম্ভাবনা। এখন আমার কোশ্চেন হচ্ছে যে ঠিক আছে এই রোগীটা তাহলে ক্রিটিক্যাল মারা যাওয়ার সম্ভাবনা কতটুকু? তাহলে এটা হচ্ছে ক্রিটিক্যাল দেন ডাইড ইন ক্রিটিক্যাল, তার মানে টোটাল ক্রিটিক্যাল ডাই। এই উপর অংশটা টোটাল ক্রিটিক্যাল ডাই না এটা? জি স্যার। আমি নিচেটা কি, এটা হচ্ছে ইন টোটাল ডাই না? জি স্যার। এই যে আমরা ক্যালকুলেট করে বের করে ফেলছি। এখন তুমি যদি বলো স্যার আমি এটা আলাদা করতে চাই না, আমি এটা পুরোটাকেই নিচে এখানে এনে দিতে চাই, আমার কাছে মনে হয় এটাই বেটার। তাহলে জিনিসটা দুইবার লেখা লাগলো না, তাই না? কি বলো? আচ্ছা, কিন্তু একাধিক ইভেন্ট থাকলে তখন এটা আগে করে ফেলাটা ভালো, তাই না? বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট কোশ্চেন। ওরা 9-এ চলে গেছে, বাট আমরা 9-এর আগে তো আরেকটা ম্যাথ করতে চাইছিলাম, তাই না? 7, আমরা 7টা করতে চাইছিলাম, ওরা 9-এ চলে গেছে। 8টা তোমাদের হোমওয়ার্ক দেবো, বিকজ 8টা অনেকটাই এক্সাম তোমার এক্সারসাইজ 1 বা এক্সাম্পল 1 এর সাথে মিলে। তাহলে আমরা 7টা করি। ঠিক আছে, 7 আমরা একটু কোশ্চেনটা পড়ি, কোশ্চেনটা কি বলে। আমার কোশ্চেনটা একটু বড় তো। এ কেমিস্ট, দেখো 7 এখানে করা নাই, আমি 7টা বুঝাই দিচ্ছি। তোমাদের কাছে খাতা কলম আছে? জি স্যার, আছে স্যার। জি স্যার। তাহলে আমি ইনফরমেশন গুলো বলবো, তোমরা লিখবা, আমি শুধু ফাইনাল অ্যান্সার লাইনটা লিখবো, কেমন? তাহলে এ কেমিস্ট উইশেস টু ডিটেক্ট অ্যান ইমপিউরিটি, তাহলে টার্গেটটা কি?
ইম্পিউরিটি খুঁজে বের করা। কি বের করা? ইম্পিউরিটি খুঁজে বের করা ইন আ সার্টেন কম্পাউন্ড। কম্পাউন্ড মানে তো যৌগ। যৌগ তৈরি করার ক্ষেত্রে এখানের মধ্যে আমরা কিছু খাদ মিশাই না? দেখো স্বর্ণ তৈরি যখন গয়না বানায় তখন এখানের মধ্যে কিছু খাদ মিশায়, না হলে এটা ভঙ্গুর হয়ে যায়। বুঝতে পেরেছো? আমার কথা বুঝতে পেরেছো? হ্যালো? তাহলে একজন কেমিস্ট উনি ইম্পিউরিটি ডিটেক্ট করতে চাচ্ছেন। দেয়ার ইজ এ টেস্ট দ্যাট ডিটেক্টস ইম্পিউরিটি উইথ প্রবাবিলিটি 90%। তার মানে এটা ইম্পিউরিটিকে ঠিকমতো ধরতে পারে। এটা কি করতে পারে? ইম্পিউরিটিকে ধরতে পারে। তার মানে এটা হচ্ছে প্রবাবিলিটি, যদি ইম্পিউরিটি থাকে, আমরা ইম্পিউরিটি থাকলে আই প্লাস ধরবো, আর ইম্পিউরিটি না থাকে কি ধরবো? ইম্পিউরিটি থাকে আই প্লাস ধরবো, আর ইম্পিউরিটি না থাকে কি ধরবো? আই মাইনাস। মাইনাস। তাহলে আই প্লাস ওয়ান ইম্পিউরিটি আছে, আর এটা কিন্তু ডিটেক্ট করতে পারছে। কি করতে পারছে? এটাকে ডিটেক্ট করতে পারছে, তার মানে ধরতে পারছে, তাই না? কি বলো? এটা ধরতে পারছে। তাহলে এটা হচ্ছে ডি প্লাস। ইম্পিউরিটি সে ডিটেক্ট করতে পারছে কত পার্সেন্ট? এটা কত? 90% না? দ্যাট মিন 0.9। লিখো 0.9। আচ্ছা, এটা কমপ্লিমেন্ট কি হবে আমাকে একটু বলো তো, প্লিজ হেল্প মি। এটা কমপ্লিমেন্ট কি হবে? ডিটেক্ট করতে না পারা। So D minus 0.1 I plus J. ডি মাইনাস আন্ডার আই প্লাস, তাই না? ডি মাইনাস আন্ডার আই প্লাস। তোমরা একটু লিখো এটা। এটা আচ্ছা, এটা কি ফলস পজিটিভ না ফলস নেগেটিভ? Sir, false negative. রাইট, কারণ থাকার পরেও নাই দেখাচ্ছে, তাহলে 0.1। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। এরপর বলতেছে however the test indicates an impurity. however test indicates an impurity. টেস্ট ইম্পিউরিটি দেখাচ্ছে when it is not, আসলে এটা নাই। তাহলে ব্যাপারটা কেমন? টেস্টে দেখাচ্ছে আছে, আসলে এটা নাই। টেস্টে দেখাচ্ছে আছে, তার মানে কি? ডি প্লাস, তাই না? ডি প্লাস when it is not, when it is not মানে কি? আসলে আই নাই, তাই না? ব্যাপারটা এটা না? দেখো তো। হ্যালো? জি স্যার, জি স্যার। দিস টেস্ট sir. ইন্ডিকেটস দ্যাট ইজ অ্যান ইম্পিউরিটি। সে দেখাচ্ছে আছে, তার মানে সে ডিটেক্ট করতেছে। when it is not, আসলে এটা নাই। when it is not, আসলে এটা নাই, সেটা 5%। তাহলে কত? 0.05। 0.05। তাহলে ব্যাপারটা বুঝতে পারতেছো? তাহলে এটা কমপ্লিমেন্ট কি হবে? আচ্ছা, এটা কেমন? এই ঘটনাটা কেমন? এটা টেস্ট, এটা কি ফলস? কি পজিটিভ। ফলস পজিটিভ। তাহলে এটা কমপ্লিমেন্ট কি হবে? ডি মাইনাস ডি মাইনাস, পুরোটা বলতে হবে। আই ডি মাইনাস আন্ডার আই, আই মাইনাস, আই রাইট? মাইনাস। আই মাইনাস। ওকে, এটা হচ্ছে 0.95। এখন অরিজিনাল ইম্পিউরিটি লাগবে না আমার? রিয়েলি ইম্পিউরিটি কতটুকু হয়? যে আমরা এই টেস্টে দেখে আসছিলাম না, রিয়েলটাও আমাদের দিয়ে দিতে হবে না? জি স্যার। এখন দেখি, the chemist produces compound with 20% of the time impurity। অর্থাৎ রিয়েলি এটা কত পার্সেন্ট থাকে? কত পার্সেন্ট ইম্পিউরিটি থাকে? 20%। তাহলে 80% ডু নট হ্যাভ। আর 80% না বললেও চলতো, আমরা বুঝতাম, তাই না? জি স্যার। তাহলে পি অফ আই প্লাস, অর্থাৎ ইম্পিউরিটি রিয়েল টাইম ইম্পিউরিটি হচ্ছে 20%। তাহলে এটা তো 0.2। 0.2। তাহলে এটা কমপ্লিমেন্ট কি হবে? পি অফ আই মাইনাস না? I minus is equal to 0.8. এটা 0.8। এরপর দেখো তো কোশ্চেনে কি চেয়েছে আমাদের কাছে। দেখো তো কোশ্চেনে কি চেয়েছে আমাদের কাছে।
বলতেছে a compound is selected at random. A compound is selected at random from the chemist output. The test indicates that an impurity. অর্থাৎ টেস্ট সে এমন ভাবে টেস্টটা করছে, আমি একটু উপর লিখি কেমন, আমার জন্য নিচে লেখাটা সমস্যা, আমি উপর লিখবো। ওকে জি স্যার। টেস্টে দেখাচ্ছে যে ইম্পিউরিটি আছে, দ্যাট মিন্স সেখানে ডি প্লাস দেখাচ্ছে, ডি প্লাস। এখন আমরা এটা অলরেডি পেয়েছি, তাহলে the test indicates that there is an impurity, it's present. What is the conditional probability? That is the compound actually has the impurity. Really থাকে, really থাকা মানে কি I plus না? এটা ফর্মুলা কি হবে বলতো? ফর্মুলা কি হবে? এটা হচ্ছে প্রথমে ইম্পিউরিটি থাকতে হবে, probability of impurity থাকা I plus, then ডিটেক্ট হওয়া, লিখে নাও, আমি কিন্তু ভ্যালু বসাই দিব না, ভ্যালুগুলো নিজেকে বসাইতে হবে, ডি প্লাস আন্ডার I প্লাস, নিচে কি হবে বলো তো, এখানে কি হবে? ডি প্লাস স্যার। দুইটা ঘটনা আসবে, I প্লাসের সাথেও ডি প্লাস আসবে আর মাইনাসের সাথেও ডি প্লাস আসবে, কারণ ডি প্লাস তো হচ্ছে আমার গিভেন ঘটনা, ডি প্লাস চেঞ্জ হতে পারবে না, পারবে? না স্যার। এটা মাথায় রাখতে হবে। এখানে ডি প্লাস একবার ইম্পিউরিটি থাকার সাথে আসবে আর আবার ইম্পিউরিটি না থাকার সাথে আসবে। তাহলে আর এটা হচ্ছে ইম্পিউরিটি না থাকা, ইম্পিউরিটি না থাকাকে আমরা কি ধরছিলাম? I মাইনাস না? হ্যালো, না থাকাটা কি ধরবো আমরা? ডি প্লাস আন্ডার, এখন ইনফরমেশন সব তো দিয়ে দিচ্ছে, এখানে বসাইতে পারবে না? পারবা কিনা? জি স্যার। তাহলে ক্যালকুলেশনটা বাকিটা নিজেরা করে দিবা। ক্লিয়ার? কোশ্চেনটা বুঝছিলা? জি স্যার। তার মানে হচ্ছে ইম্পিউরিটিটা থাকা না থাকা দুটোই সম্ভব, এবং সেটা টেস্ট করলে থাকলেও টেস্ট পজিটিভ নেগেটিভ দেখাইতে পারে, না থাকলেও টেস্ট পজিটিভ নেগেটিভ দেখাইতে পারে। সেগুলোকে আমরা ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করলাম, তারপরে বাইস থিওরেম দিয়ে কন্ডিশনাল প্রবাবিলিটি বের করলাম। ক্লিয়ার? বুঝতে পেরেছো? দেন এইটা হচ্ছে হোমওয়ার্ক। হ্যালো, এটা কি হোমওয়ার্ক? কারণ 4টা ঘটনা বের করতে বলছে, দরকার নাই তোমরা এখানের মধ্যে 4টা ঘটনা যে কোনো একটা ঘটনা বের করে দেখবা পারো কিনা, তাহলে বাকিগুলো পারবা। ঠিক আছে? তোমার 9 এ আসবো, 9 আমি কোশ্চেনটা বুঝাই দেই, তারপরে আমি পরবর্তীটাতে যাব। এখানে 9 এ বলতেছে a new diagnosis test for a disease that occurs about 0.05% of the population. এখানে আগে কত পার্সেন্টে ঘটে সেটা দিয়ে দিছে, তারপর টেস্ট হিসাব পরে দিচ্ছে। টেস্ট হিসাব কি করতেছে? পরে দিচ্ছে। দেখো আমরা এখানে যাই, এখানে বলতেছে there is a new diagnosis test for disease occurs, যেটা রিয়েলি ঘটে। এটা কি হয়? রিয়েলি ঘটে না? রিয়েলি ঘটে 5%, 0.05%। তার প্রবাবিলিটি নিলে সেটা 100 দিয়ে ভাগ হয়ে যাবে না? দেখো তো, দেখছো? হ্যালো, জি স্যার। তাহলে যদি এতটুকু ঘটে তাই নিশ্চয়ই এতটুকু ঘটে না, 1 থেকে সাবট্রাক্ট করতে হবে, করতে হবে না? জি স্যার। আচ্ছা, তাহলে প্রথমে ঘটে কি না ঘটে এটা দিয়ে দিয়েছে, তাহলে ওইটা দিয়ে দিল। বললো একটা টেস্ট, the test is not perfect but will detect, তার মানে ডিটেক্ট করতে পারে, will detect a person of 99% of the time। তাহলে এটা ডিটেক্ট করতে পারে মানে যদি থাকে তার 99%, তাই না? নাকি? দেখো সেটা লিখছে যে ডিটেক্ট ডিজিজ আছে, থাকাকে ডিআইএস লিখতেছে,
ডিজিজ আছে এবং ডিটেক্ট করছে 99%, 0.99, রাইট? বুঝতে পারছো? জি স্যার। তবে এর সাথে সাথে এটা যদি দেওয়া থাকে তোমার সাথে সাথে আরেকটা জিনিস লিখে নিবা, ও দরকার নাই বলে লিখে নাই, বাট পরীক্ষা তো বিভিন্ন রকম কোশ্চেন থাকে, তো তোমরা তাহলে আবার লিখে নিবা যে নট ডিটেক্ট, নট ডিটেক্ট নট ডিটেক্ট আন্ডার ডিজিজ, তাই না? আন্ডার ডিজিজ না? জি স্যার। আন্ডার ডিজিজ কত পার্সেন্ট সেটা আমাকে একটু বলো তো। 1 minus 0.90। ডাইরেক্ট লিখে ফেলি কেমন? 0.01। তাহলে সেটা হচ্ছে 0.01। ওটা সরাসরি লিখতে পারবে না তোমরা নিজেরা পরীক্ষায়? জি জি স্যার। স্যার। এত লাইন লেখার দরকার নাই, তুমি যদি ক্যালকুলেট করে সরাসরি লিখো আমি মার্কস দেবো, ওকে? আচ্ছা, এরপরে বলতেছে however say that the person without the disease, without the disease তার মানে তার রোগ নাই, without the disease মানে কি রোগ নাই, কিন্তু has the disease, কিন্তু টেস্ট দেখাচ্ছে has the disease। এখানে একটা বিষয় উজ্জ্বল আছে টেস্টের কথাটা, কিন্তু টেস্ট দেখাচ্ছে সেটা আছে কত পার্সেন্ট, কত পার্সেন্ট? উইদাউট ডিজিজ তার মানে 3%। নাই, হ্যাজ দ্য ডিজিজ মানে কি দেখাচ্ছে আছে 3%। দেখো নট ডিজিজ বাট দেখাচ্ছে 3%, তাহলে নট ডিজিজ এবং নট ডিটেক্ট সেটা কত হবে, কত হবে সেটা বলো তো? 0.97. পয়েন্ট 97. 0.97, তাহলে একটু লিখে রাখি। তাহলে নট ডিটেক্ট, আমি এটাকে আসলে একটা ওয়ার্ড দিয়ে লিখতে চাই তাহলে এটা সুবিধা হয়, যেমন ডিটেক্ট হবে ক্যাপিটাল ডি লিখো আর ডিজিজ স্মল ডি লিখো, তাহলে এত কষ্ট করতে হয় না, তাই না? তাহলে জাস্ট ডি, ডি প্লাস ডি। স্যার সাউন্ড শোনা যায় না। হ্যালো। স্যারের মেবি নেট চলে গেছে। Hello.
হ্যালো হ্যালো জি স্যার। জি স্যার। শোনা যাচ্ছে। সরি, কারেন্ট চলে গিয়েছিল। ওকে, আমরা যেখানে ছিলাম ওখান থেকে আবার শুরু করি, কেমন? দেখো তাহলে যদি ডিটেক্ট যদি তোমার এখানে নট ডিটেক্ট যদি 3% হয়, তাহলে নট ডিটেক্ট কত পার্সেন্ট হবে? কেমন, বুঝতে পেরেছো? জি স্যার। হ্যালো, তার মানে হচ্ছে কি, এখানে আমরা ইনফরমেশন গুলো একটু যদি এখন বোঝার চেষ্টা করি। প্রথমত হচ্ছে যে ডিজিজটা থাকার সম্ভাবনা হচ্ছে 0.0005, না থাকার সম্ভাবনা 0.9995। ডিজিজ যদি থাকে তাহলে ডিটেক্ট হওয়ার সম্ভাবনা হচ্ছে 0.99 এবং না ডিটেক্ট হওয়ার সম্ভাবনা হচ্ছে 0.01। যেটা হচ্ছে ফলস নেগেটিভ। এটা কি? এটা ফলস নেগেটিভ না? বুঝতে পারতেছো কি এটা? হ্যালো, ফলস নেগেটিভ। ওকে, এরপর হচ্ছে এটা হচ্ছে ডিজিজ নাই তারপরও ডিটেক্ট হয়ে যাচ্ছে 3%, এটা কি ফলস পজিটিভ না? জি স্যার। এবং না থাকলে ডিটেক্ট না হওয়া হচ্ছে 0.97। টোটাল ডিটেক্ট হওয়ার সম্ভাবনা ডিজিজ থাকা দেন ডিটেক্ট হওয়া এবং ডিজিজ না থাকা দেন ডিটেক্ট হওয়া। টোটাল ডিটেক্ট হওয়ার সম্ভাবনা এত না? ঠিক আছে, আমরা তো বুঝতে পেরেছো? জি স্যার। এখন ধরো ডিটেক্ট হয়েছে কিন্তু ডিজিজটা আছে, তাহলে ডিজিজ থাকা এবং ডিটেক্ট হওয়া ডিভাইড বাই টোটাল ডিটেক্ট হওয়া, এই না? ঠিক আছে, জি স্যার। এখন আমাদের জিজ্ঞেস করতেছে যদি এটা ডিটেক্ট হয় তাহলে ডিজিজ না থাকার সম্ভাবনা কত? তাহলে ডিটেক্ট হওয়া এই দুটা বেস একই না? জি স্যার। তাহলে ডিজিজ থাকা না থাকা কমপ্লিমেন্ট না? জি স্যার। তাহলে 1 থেকে বিয়োগ করে দেওয়া যাবে না? জি স্যার। তাহলে এক্ষেত্রে এটা সহজে করা যাবে, কারণ হচ্ছে তার বেস একই ছিল। বুঝতে পেরেছো কেমন? জি স্যার। হ্যালো, জি। কিন্তু বেসটা যদি ডিফারেন্ট হলো তাহলে আমরা এটাকে আবার নতুন করে ক্যালকুলেট করতাম না? জি স্যার। এই হচ্ছে মূল বিষয় আর কি। তার মানে ফলস পজিটিভ ফলস নেগেটিভের আমরা অনেক ধরনের এক্সাম্পল খুঁজে পাবো। যেমন একবার দেখেছিলাম মেডিকেলে, আর একবার দেখলাম কেমিস্টের পিউরিফিকেশন জাস্টিফিকেশনে। বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, লাস্ট কোশ্চেন। এখানে আসলে তেমন কিছু করার নাই, এখানে আমি বইতে দেখাই তোমাদের। এখানে সবগুলো ইনফরমেশন দিয়ে দিয়েছে তোমাদের, শুধু তোমরা একটু বোঝার চেষ্টা করবা। এখানের মধ্যে এটা হচ্ছে ফলস নেগেটিভ আর এটা হচ্ছে ফলস পজিটিভ, এই দুটো জিনিস একটু বোঝার চেষ্টা করবা। অর্থাৎ ফলস নেগেটিভ ফলস পজিটিভ বোঝার চেষ্টা করবা। ডাটাগুলো সব দিয়েই দিয়েছে, তোমাদের তেমন কিছু করার দরকার নাই, তোমরা একটু জাস্ট পড়ে দেখবা, তারপর এই ক্যালকুলেশন গুলো করবা। পারবা না? জি স্যার। জি স্যার। হ্যালো, আচ্ছা, এখানে তোমাদেরকে হিন্ট দিয়ে রাখি, সেটা হচ্ছে তুমি যদি ডি প্লাসটা বের করো, ডি মাইনাসটাও তুমি বের করতে পারবা। ডি প্লাস বের করে ডি মাইনাসটাও বের করতে পারবা না? তারপরে এগুলো তো সরাসরি ফর্মুলাতে বসাই দিবা, পারবা না? স্যার। বুঝতে পেরেছো? জি স্যার। তবে একটা কথা বলে রাখি, এদের মধ্যে প্রথমে এটা নির্ণয় করবা। এটা নির্ণয় করার পরে এটা কমপ্লিমেন্ট দিয়ে সরাসরি করতে পারবা না? এই পার্টটা পারবা কিনা? জি স্যার। সিমিলারলি তুমি যদি এটা নির্ণয় করতে পারো, এটা কমপ্লিমেন্ট দিয়ে সরাসরি পারবা না? জি স্যার। কি বলো? এই হচ্ছে বিষয় আর কি। অর্থাৎ যদি এখানে 4টা দেখাচ্ছে, তোমরা ক্যালকুলেট করবে মূলত 2টা, বাকি 2টা কমপ্লিমেন্ট দিয়ে পাবা। কিভাবে পাবা? কমপ্লিমেন্ট করে। আচ্ছা, ডি দরকার নাই, আমরা এগুলা নিয়ে খুব একটা হেজিটেট হতে চাই না। দেখি তো সেখানে করে দিছে কিনা, এখান থেকে হেল্প নিতে পারো। বুঝতে পেরেছো? ওকে, জি স্যার। তাহলে আমাদের চ্যাপ্টার 1টা শেষ হয়ে গেল। এখন চ্যাপ্টার 1-এ তাহলে আমাদের কি কি পড়তে হবে আমরা একটু এখন সামারি করে দেব, ঠিক আছে? স্যার।
এখানে সামারি করে তোমাদের গ্রুপে দিয়ে দিব। কোনটা করব? গ্রুপে দিয়ে দিলে হবে। স্যার গ্রুপে দিয়ে দিন। তাহলে আমি ওকে, তাহলে আমি একটা কাজ করব, আমি তোমাদের একটা পিডিএফ ফাইল দিয়ে দিব, সেখানে এই চ্যাপ্টার 1 এর एग्जांपल কোনগুলো করতে হবে, এক্সারসাইজ কোনগুলো করতে হবে আমি আলাদা করে দিব, ঠিক আছে? জি স্যার। স্যার আচ্ছা, একটা কথা বলে রাখি, তোমাদের অ্যাসাইনমেন্ট কি হবে, এটা আমি যে সামারি গুলো দিব, সামারির মধ্যে এক্সারসাইজে যে পার্ট গুলো থাকবে সেগুলো অ্যাসাইনমেন্টে থাকবে, এরকম চ্যাপ্টার 1 2 3 পর্যন্ত থাকবে, এরপরে আর থাকবে না, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, প্লিজ মাইকটা অফ করো, এমনিতে ইলেকট্রিসিটি গিয়ে অনেক সময় নষ্ট হয়েছে আমাদের। আচ্ছা, এরপর আমরা চ্যাপ্টার 2 শুরু করব, যেহেতু তোমাদের সামনে ক্লাস টেস্ট আছে, আমরা চ্যাপ্টার 2 তে আজকে খুব বেশি যাব না, আমরা বেসিকটা একটু বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? আমার কথা বুঝতে পারতেছো? আমরা শুধু আজকে বেসিকটাকেই বোঝার চেষ্টা করব, যে বেসিকে আমাদেরকে কি বলে। ওকে, জি স্যার। আচ্ছা। তো কি জিনিস? র্যান্ডম ভেরিয়েবল। আচ্ছা, র্যান্ডম বলতে আমরা ইউজুয়ালি কি বুঝি? কোন আইডিয়া আছে? মানে স্যার সিরিয়ালি আসবে না স্যার। সিকোয়েন্স মেইনটেইন করে না স্যার। আচ্ছা, একজন বলছে অনির্দিষ্ট, একজন বলছে সিকোয়েন্স মেইনটেইন করবে না, আর কেউ বলবা? তারপর আমি একটু মানে স্যার সিরিয়ালি আসবে না স্যার। এলোমেলো ভাবে কোনো কিছু একটা সিলেক্ট করো। আচ্ছা, অ্যানিমাস ওয়েতে, তাই তো? ঠিক আছে। আচ্ছা, যে বলেছে ডিফাইন করা নাই এটা একটা ভুল, কিন্তু যে বলেছে সিকোয়েন্স মেইনটেইন করবে না বা অ্যানোনিমাসলি আসবে এটা কারেক্ট অ্যান্সার। ব্যাপারটা হচ্ছে সাধারণত যেটা হয়, র্যান্ডম ভেরিয়েবল বিষয়টা হচ্ছে ভেরিয়েবল গুলো অবশ্যই প্রিডিফাইন্ড, এবং তাদের যে আমরা যদি ডিসক্রিটে বলি তাহলে তাদের ভ্যালু, আর যদি আমরা কন্টিনিউয়াসে বলি তাহলে তাদের ইন্টারভাল। কারণ কন্টিনিউয়াসে তো কোনো ভ্যালু হয় না, কন্টিনিউয়াসে কি হয়? ইন্টারভাল হয়, তাই না? জানো তো নাকি? কন্টিনিউয়াস কি কোনো ভ্যালু হয়? কন্টিনিউয়াস কি হয়? ইন্টারভাল হয়, মানে এটা কোথায় আছে আমরা সেটা জানতে পারি, তাই না? এটা রেঞ্জের মতো। এক্স্যাক্টলি। তাহলে এটা র্যান্ডম ভ্যারিয়েবলটা হচ্ছে এমন একটা ভ্যারিয়েবল যেটা ডিফাইন অবশ্যই করা থাকবে, এবং সেটার প্রবাবিলিটি কোন পয়েন্টে কত ডিসক্রিটের ক্ষেত্রে, এবং কোন ইন্টারভালের জন্য কত কন্টিনিউয়াসের ক্ষেত্রে সেটাও ডিফাইন করা হবে, কিন্তু কখন যে কোনটা তোমার হাতে চলে আসবে সেটা তুমি জানো না, দ্যাট মিন্স সিকোয়েন্সটা তোমার জানা নাই। বুঝতে পেরেছো? সিকোয়েন্সটা তোমার জানা নাই, নাম্বার 1। নাম্বার 2, একে তো সিকোয়েন্স জানা নাই, আরেকটা হচ্ছে এই যে অনেকগুলো ভ্যারিয়েবল আছে, তোমার যে কখন কতগুলো লাগবে তাও তুমি জানো না, এটা র্যান্ডমলি ডিফাইন হবে। কি হবে? এটা র্যান্ডমলি ডিফাইন হবে। আমি তোমার একটা এক্সাম্পল দিই। ধরো দুইটা ব্যক্তি ছক্কা খেলতে নামছে, এখন মনে করো ছক্কা খেলতে নামলে এখানে র্যান্ডম ভেরিয়েবল কিন্তু 6টা। কয়টা কয়টা র্যান্ডম ভেরিয়েবল এখানে? সরি, ভেরিয়েবল একটা, কিন্তু র্যান্ডম ভ্যালু কয়টা? ভেরিয়েবল একটা, সেটা হচ্ছে ছক্কা মারা। 6টা, 1 থেকে 6টা আউটকাম আছে। তার মানে এখানে ভেরিয়েবলটা হচ্ছে ছক্কা এবং তার আউটপুট হচ্ছে 6টা, কিন্তু কখন কোনটা উঠবে তুমি জানো? না জানো কি? জানি না, কিন্তু প্রত্যেকটা প্রবাবিলিটি 1/6 এটা আমরা জানি, জানি না? জি স্যার। তাহলে কখন কোনটা উঠবে এটা যেহেতু আমরা জানি না, এটা এদিক দিয়ে আমরা র্যান্ডমাইজ কাউন্ট করতে পারি। এখন আরেকটা বিষয়, এটা তো তার ভ্যালু কখন উঠবে সেদিক দিয়ে র্যান্ডম, আরেকটা র্যান্ডম বিষয় আছে। ধরো তোমার সামনে তোমার প্রতিপক্ষের গায়ে গুটি এসে পড়ছে, সেটা তোমার হয়তো 4 দিয়ে কাটা লাগবে। কত দিয়ে কাটা লাগবে? 4। কত দিয়ে কাটা লাগবে? 4। তাহলে 4 হচ্ছে না তোমার ফেভারে, বাকি সব তোমার নন ফেভারে না? জি স্যার।
তাহলে এই ঘটনার জন্য তোমার সাকসেসের প্রবাবিলিটি 1/6 আর ফেলিয়ারের প্রবাবিলিটি কত 5/6 না? জি স্যার 5/6। আচ্ছা, তাহলে এখানে যদি একটা কাটা লাগবে যখন তোমার ফেভার 1/6। যদি তোমার সামনে তার দুইটা গুটি এসে পড়ে, একটা 3 তে আর একটা 5 এ, এখন তোমার ফেভারে কয়টা? 2/6 2/6। তাহলে এখন কি হলো, ফেভারেবল ইভেন্টের কারণে এখন তোমার প্রবাবিলিটি চেঞ্জ হয়ে গেল না? জি স্যার তার মানে তোমার রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে শুধুমাত্র র্যান্ডম ভ্যারিয়েবলের ভ্যালু না, তাদের প্রবাবিলিটিও কি হয়ে যেতে পারে, চেঞ্জ হয়ে যেতে পারে। চেঞ্জ হয়ে যেতে পারে। কারণ এখন কিন্তু দুইটা মিলে তোমার একটা ভেরিয়েবল, 3 এবং 6 মিলে একটা ভেরিয়েবল না এখন? জি স্যার কারণ দুইটা অপশনই তোমার হাতে আছে। অপশন যত বাড়বে তোমার প্রবাবিলিটি তত বাড়বে না? বাড়বে কিনা? জি স্যার কারণ 3 এবং 5 ওটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, রাইট? জি স্যার। আচ্ছা, আর কন্টিনিউয়াস আমি যদি একটা এক্সাম্পল দেই, তোমার মনে করো তোমার তো এই যে 100 কত ক্রেডিট তোমাদের কমপ্লিট করতে হয় কম্পিউটার সায়েন্সে? 38 মেবি। আচ্ছা, ধরি 138। স্যার 138 ওকে, আমরা অ্যাকসেপ্ট করলাম 138। এখন এটার পরীক্ষাগুলো তোমাকে কি করতে হয়? র্যান্ডমলি দিতে হয় না? কারণ হচ্ছে তুমি তো আর ভর্তি হওয়ার সময় জানবা না যে তোমার পরীক্ষা কখন, তুমি জানো? না স্যার তুমি এটা জানো যে প্রতি ট্রাইমেস্টারে একটা করে মিড হয়, একটা করে ফাইনাল হয়। ফাইনাল মিড হচ্ছে তোমার ইউজুয়ালি, আমি ইউজুয়াল টাইমের কথা বলছি, মিড হচ্ছে 1.5 ঘন্টা, ফাইনাল হচ্ছে 1 ঘন্টা 45, সরি, মিড 1 ঘন্টা 45 মিনিট, ফাইনাল হচ্ছে 2 ঘন্টা। এটা আমরা জানি, ঠিক আছে? কিন্তু এটা যে কখন কোন কোর্সের জন্য সেটা কি তুমি জানো? জানি তো স্যার। কারণ হয়তো একটা কোর্স ভালো হয়েছে, কোর্সটা এবারই শেষ। হয়তো কোর্সটা ভালো হয় না, তুমি কোর্সটা আবার নিছো, আবার পরীক্ষা দিতে হবে না? জি স্যার তাহলে এই যে টাইমটা, এগুলো র্যান্ডম টাইম না নাকি? জি স্যার এবং যেহেতু এগুলো কন্টিনিউয়াস, এই র্যান্ডম ভেরিয়েবলটা কন্টিনিউয়াস, তাহলে তোমার পরীক্ষার টাইম যেটা, এটা একটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল না নাকি? জি স্যার আর আর ছক্কা উঠানোর ব্যাপারটা ছিল কি? কন্টিনিউয়াস ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, রাইট? আমরা কিছু এক্সাম্পল দেখানোর চেষ্টা করি। দেখো, এখানে এক্সাম্পল 1 যেটা বলেছে, a rat is selected at random from a cage and its sex is determined. এটাকে মেল নাকি ফিমেল এটা আমরা ডিটারমাইন করছি, রাইট? The set of possible outcomes is female and male. We know that. Thus the outcome is female and male. যেহেতু আর কিছু নাই, তাহলে আউটকাম কি কি আসতে পারে? ফিমেল এন্ড মেল। আচ্ছা, এখন তোমার যদি টার্গেটটা যদি হয়, তোমাকে যদি এমন ধরা হয় xf equal to 0, তুমি ধরে নিলা xm equal to 1, এটা প্রবাবিলিটি ধরে নিলাম। তার মানে এক্ষেত্রে টার্গেট হচ্ছে মেল। মেল পাইলে 100% স্যাটিসফাই করবে, আর ফিমেল পাইলে 100% ডিস্যাটিসফাই করবে, তাই না? জি স্যার তাহলে তুমি এখন মনে করো যে এই যে খাঁচা আছে এখান থেকে একটা র্যাট তুলে নিলা, সেটা যদি মেল হয় তার প্রবাবিলিটি কত হবে? 1 হবে না? জি স্যার আর ফিমেল হলে কত হবে? 0 হবে না? আচ্ছা, একটা জিনিস চিন্তা করো, আমরা ইউজুয়ালি যদি চিন্তা করতাম এখানে দুইটা র্যাট আছে, প্রত্যেকের উঠার সম্ভাবনা কিন্তু সমান, হাফ এন্ড হাফ নাকি? জি স্যার কিন্তু যখন আমি এটাকে র্যান্ডম ভেরিয়েবল আমি ইউজার ডিফাইন করে দিলাম, তখন মেল পাইলে হয়ে যাবে 1, ফিমেল পাইলে হয়ে যাবে 0। তার মানে র্যান্ডম ভেরিয়েবল অ্যাকচুয়ালি ওয়ান কাইন্ড অফ ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল। এটা কি ধরনের ভেরিয়েবল? ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল, কিন্তু যেটাতে তোমার ইনপুট গুলা র্যান্ডম। তাহলে ঘটনাগুলো র্যান্ডম না, আউটপুট গুলো র্যান্ডম। কি র্যান্ডম?
আউটপুট গুলা র্যান্ডম। আমি তোমাকে আরেকটু ক্লিয়ার করে দিব একটু পরেই। এখন এখানে কথা হচ্ছে, আমরা যদি একটা আউটকাম স্পেস এস ধরি, এটা একটা আউটকাম স্পেস, এবং আমরা ধরি আমার ভেরিয়েবলটা হচ্ছে ক্যাপিটাল এক্স। একটা জিনিস মনে রাখবা, র্যান্ডম ভেরিয়েবলকে প্রকাশ করা হয় ক্যাপিটাল লেটার দ্বারা, আর তাদের ভ্যালুগুলোকে প্রকাশ করা হয় স্মল লেটার দ্বারা। আবার বলতেছি, তোমার ফাংশন গুলোকে প্রকাশ করা হবে বা ভেরিয়েবল গুলোকে প্রকাশ করা হয় ক্যাপিটাল লেটারে, কিন্তু তাদের ইনপুট গুলা বা তাদের ভ্যালু গুলা প্রকাশ করা হবে স্মল লেটার দিয়ে। বুঝতে পেরেছো? যেমন এখানে এক্স হচ্ছে একটা র্যান্ডম ফাংশন, এখানে স্পেস হচ্ছে এস ক্যাপিটাল লেটার, কিন্তু এস থেকে যখন ইনপুট দিচ্ছ সেটা স্মল লেটার না? এই ভ্যালু যেটা পাইছো সেটা কি স্মল লেটার না? এবং এই এসটা অবশ্যই এখান থেকে আসতে হবে, অর্থাৎ তুমি বাইরে থেকে কোনো ভ্যালু নিতে পারবে না। লুক এট দিস, বাইরে থেকে কোনো ভ্যালু নেওয়া চলবে? না স্যার। যেমন আমি ছক্কা খেলতেছিলাম, ছক্কাটা কি 1 থেকে 6 বারে কিছু নেওয়া যায়? না স্যার। সো 1 থেকে 6 এর মধ্যেই থাকতে হবে। আমি যদি বলি যে মেহেদি তোমাকে এখন 7 উঠাইতে হবে, একবারই চান্স আছে, তুমি 7 তুলতে পারবে কখনো? সিঙ্গেল চান্সে 7 উঠানো যায়? কারণ ছক্কাতে কোনো 7 নাই, তাই না? এরকম অর্থাৎ তুমি এখানে যে কোনো একটা উঠাইতে পারবা, কিন্তু সেগুলো অবশ্যই গিভেন সেট থেকে হইতে হবে। অবশ্যই কি হইতে হবে? গিভেন সেট থেকে হইতে হবে। এখন কেউ যদি আমাকে কোশ্চেন করে যে প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 7, তুমি কোশ্চেনকে ইনভ্যালিড বলতে পারবা না, তুমি সিম্পলি বলবা এটা প্রবাবিলিটি 0। কি বলতে হবে? প্রবাবিলিটি 0। কোশ্চেনকে ইনভ্যালিড করা যাবে না বা ইনভ্যালিড বলা যাবে না, যদি ওখানে না থাকে তার প্রবাবিলিটিকে 0 বলে দিতে হবে। বুঝতে পেরেছো? তাহলে আমি যে সেটটা দিব এর বাইরের কোনো ভ্যালু যদি আমাকে এখানে দিয়ে বলে এটা প্রবাবিলিটি বের করো, আমরা সিম্পলি বলে দিব এটা প্রবাবিলিটি কত? 0। এই কথাগুলো এখানে একটু রিডিং করে দেখো, আমরা একটা एग्जांपल দিচ্ছি ব্যাপারগুলো ক্লিয়ার করার জন্য। Let the random experiment be the cast of a die. Cast of a die মানে কি? ছক্কার উপরে প্রান্তগুলোকে, এই কাস্ট মানে কিন্তু পড়ে দেখা, মানে ছক্কার উপরে প্রান্তগুলো পড়ে দেখা যে কত আসছে। The outcome space is this. এটা আউটকাম স্পেস না? এর বাইরে কিছু আসতে পারবে না, এটা মাথায় রাখো। S indicating the number of spots on the side facing up, উপরে যে প্রান্তটা উঠে, এই কথাগুলো আমি বলে আসছি। এস এর মধ্যে থাকতে হবে, তাহলে যেহেতু এস এ থাকতে হবে, এক্স এর নাম্বারগুলো 1 থেকে 6 এর মধ্যে হবে, এর উপরে যেতে পারবে না আপাতত, যদি আমি অন্যভাবে ডিফাইন না করি। অন্যভাবে ডিফাইনের বিষয়টা একটু পরে আসছি, অন্যভাবে ডিফাইন করা যায়। আমি হয়তো বললাম যে এক্স এক্স এমনটা ভেরিয়েবল যা স্কয়ার, তাহলে 1 উঠলে আমি 1 পাবো, 2 উঠলে কত পাবো? 4 পাবো না? সেক্ষেত্রে এক্স এর ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে, সেটা আমরা পরে দেখাবো। দেখেন যেখান থেকে ইনপুট নিয়ে আমরা একটা ফাংশনে বসাবো যেখানে আউটপুট পাই, কিন্তু যেহেতু ছক্কা যা ইনপুট তাই আউটপুট, তাইলে এখানে 1 থেকে 6 পর্যন্তই থাকবে না নাকি? আচ্ছা, প্রত্যেকের প্রবাবিলিটি কত? জি স্যার। ওকে, 1 আমরা বাই এখন 6। একটা ইভেন্ট ডিক্লেয়ার করি x = 6। এগুলো কিন্তু র্যান্ডমলি ডিক্লেয়ার করা হবে। র্যান্ডম বলতে এরকম আর কি, খেলতে নামলে যখন যা লাগে তখন তা ডিক্লেয়ার করব। ধরো আমি একটা গুটি কাটতে আমার 5 লাগবে, দ্যাট মিন আমার x = এখন কত? 5। ঠিক আছে, তাহলে এটা 1/6। ধরো আমার x লাগবে 2 থেকে 5 এর মধ্যে, মানে হয়তো যে আমি গুটি পাকাচ্ছি সেখানে 2 3 4 5 পজিশন আমার গুটি আছে যেগুলো মানে ওই যে হোমে চলে যাবে, তাহলে যে কোনো একটা উঠলে আমার একটা গুটি পেকে যাবে না? তাহলে আমার ফেভারে আছে 4টা ইভেন্ট আছে না? 4টা এলিমেন্ট আমার ফেভারে আছে না? তাহলে কত হবে? 4/6 না? আচ্ছা, আমার যদি বলে x <= 2, <= কয়টা এলিমেন্ট আছে? দুইটা। কত কত? দুইটা স্যার। 1 2। গুড, তাহলে তার প্রবাবিলিটি কত হবে? 2/6। 2/6। তাহলে তোমরা বুঝেই ফেলছো যে আমার যখন যা লাগবে তার উপর ডিপেন্ড করে আমরা এটা ডিক্লেয়ার করব।
এখন প্রশ্ন যে আমরা ডিক্লেয়ার করতেছি, তাহলে আমি এটাকে র্যান্ডম বলতেছি কেন? এটা কোশ্চেন জাগে না? এটার অ্যান্সার হচ্ছে তুমি খেলতে নামার আগ পর্যন্ত জানো না তোমার কত লাগবে। জানো তুমি? না স্যার। খেলা শুরু করার পরে না তুমি বুঝতে পারছো তোমার এত এত লাগবে নাকি? জি স্যার। আর এক এক খেলাতে এক এক রকম লাগে না? হয়তো তুমি এখন একটা গেমে তোমার 3 উঠে তুমি জিতবা, পরে গেমে এমনও হইতে পারে না এখন তুমি 4 উঠলে জিতবা। খেলা চেঞ্জ হইতে পারে না? জি স্যার। জি স্যার। এই যে র্যান্ডমলি খেলার চেঞ্জ হয়ে যাচ্ছে, এগুলাকেই বলা হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল। যেমন মনে করো আমার কোন একটা দৌড় প্রতিযোগিতাতে এটা 50 মিটার দৌড়াইতে পারলেই আমি জিতবো, ঠিক আছে? তাহলে এটা তো 50 মিটার রেস, তাহলে আমাকে 50 মিটার অতিক্রম করতে হবে। কিন্তু কোনটা তো 100 মিটার হয়, তাহলে কতটুকু অতিক্রম করতে হবে? 100 মিটার। তাহলে আমার টার্গেট থাকবে যেই দৌড় আমাকে যতটুকু দূরত্ব দিছে সর্বনিম্ন সময় সেটা অতিক্রম করা। তাহলে ইভেন্ট টু ইভেন্ট আমার ডিসটেন্স চেঞ্জ হয়ে যাচ্ছে না? জি স্যার। জি স্যার। These are the random events. কর্তৃপক্ষই জানে সে আমাকে কতটুকু দৌড়াইতে বলবে, রাইট? বুঝতে পারতেছো? জি স্যার। আচ্ছা, এগুলো একটু পড়ে দেখবা যে আমি যেটা বলছিলাম 7 হইলে আমরা নিতে পারবো না, তার প্রবাবিলিটি 0 হবে, কথাগুলো এখানে আছে, পড়লে বুঝতে পারবা। আচ্ছা, ডিসক্রিট টাইপ, কন্টিনিউয়াস টাইপ তো আমি বলছি, তাই না? এরপর আসি পিএমএফ একটা বিষয় আছে। এই যে আমরা পি অফ এক্স ইকুয়াল টু এক্স বলতেছি, সবসময় ইভেন্ট আমাদের কাছে নাও থাকতে পারে। অনেক সময় এমন হতে পারে ইভেন্টটাকে কাস্টমাইজ করে একটা ফাংশন আকারে প্রকাশ করা যায়। কিভাবে প্রকাশ করা যায়? ফাংশন আকারে। ফাংশন আকারে প্রকাশ করা যায়। আর এটাকে যদি আমি ফাংশন আকারে প্রকাশ করি এবং এটা যদি ডিসক্রিট টাইপ হয়, কি টাইপের হবে এটা? ডিসক্রিট টাইপ। এটা ডিসক্রিট টাইপ হয় এবং যদি ফাংশন আকারে প্রকাশ করি এটা প্রবাবিলিটিকে, তখন তাকে বলা হয় এফএক্স কে বলা হচ্ছে প্রবাবিলিটি ম্যাথ ফাংশন। কি বলা হচ্ছে? আর প্রবাবিলিটি ম্যাথ ফাংশনকে তুমি দেখবা পরীক্ষায় বা পরবর্তীতে আমরা শর্টকাটে বলি পিএমএফ। কি বলি? পিএমএফ। তাহলে এই যে এফএক্স, এটা হচ্ছে একটা পিএমএফ। এটা আসলে আমাদের ডিক্লেয়ার করে বা এটা আমাদের প্রকাশ করে যে এটা একটা প্রবাবিলিটি যেটা এক্স ইকুয়াল টু এক্স এর ভ্যালু স্মল এক্স নেয়। এক্স এর ভ্যালু কত নেয়? স্মল এক্স। এবং শর্ত থাকে যে অবশ্যই এক্স গুলো আমার গিভেন সেট থেকে আসতে হবে। কোথা থেকে আসতে হবে? গিভেন সেট। গিভেন সেটের বাইরে যাওয়া যাবে না তাহলে। আচ্ছা, আমি যদি গিভেন সেটের বাইরে পরীক্ষা কোশ্চেনে দিই তাহলে তুমি কি করবা? 0 প্রবাবিলিটি। রাইট, এটা মাথা রাখবা। কিন্তু আমি তোমাকে যে সেট দিছি সেটের বাইরে চাইতেও পারি, তুমি সিম্পলি বলবা তার প্রবাবিলিটি 0। ওকে? জি স্যার। এখানে কিছু কথা আছে। প্রবাবিলিটি অলওয়েজ পজিটিভ, এটা আমরা জানি, প্রবাবিলিটি অলওয়েজ পজিটিভ। আর টোটাল প্রবাবিলিটি 1, এটাও মনে রাখবা। এবং কয়েকটা এক্স যদি আমাকে দেয়, সেগুলো যদি আমাকে প্রবাবিলিটি বের করতে বলে, আমরা সবগুলো প্রবাবিলিটি যোগ করে দিব। সবগুলো প্রবাবিলিটি কি করে দিব? যোগ করে দিব না? জি স্যার। যোগ করে দিব। যেমন এখানের মধ্যে আমরা কি করছিলাম দেখো তো, 2 থেকে 5 এর মধ্যে যখন বের করছি সবগুলো প্রবাবিলিটি যোগ করে দিছিলাম না? দিছিলাম কিনা? জি স্যার। তাহলে একাধিক ঘটনা যদি তোমাকে বের করতে বলে তাহলে তুমি প্রবাবিলিটি কি করে দিবা? জি স্যার। যোগ করে দিব। যোগ করে দিব। আচ্ছা, নেক্সট বলতেছে, দেখো আমি যে কথাটা বলেছিলাম যোগ করে দিব। fx = 0, যে কথাটা একটু আগে বলে রাখছিলাম সেটা এখানে তারাও দিচ্ছে যে fx = 0 when x not in the given set। দেখছো? ওকে? এরপরে আরেকটা বিষয় আসছে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন। এটা হচ্ছে আমি যদি তোমাকে একটা নির্দিষ্ট ভ্যালু না দিয়ে যদি বলি যে এই পর্যন্ত প্রবাবিলিটি কত, যেমন দেখো x less than equal x, তার মানে কি? x less than equal x মানে কি? x পর্যন্ত না? দেখো তো, জি স্যার। x পর্যন্ত। তার মানে আমি এখন আর তোমাকে বলি না যে x = 2 তে x = 3 তে, আমি বলছি x = 3 পর্যন্ত, x = 5 পর্যন্ত।
তাহলে আপ টু দিস, রাইট? তাহলে ওই পর্যন্ত প্রবাবিলিটি গুলো কি করে দিতে হবে, যোগ করে দিতে হবে না? জি স্যার। এটাকে বলা হয় তোমার পিডিএফ, কি বলা হয় এটাকে, সরি সিডিএফ, কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন। কি বলা হচ্ছে এটাকে? কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন, সিডিএফ, কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন। যদি আমাদের একটা নির্দিষ্ট ভ্যালু পর্যন্ত প্রবাবিলিটি বের করতে বলে, তাহলে আমরা প্রবাবিলিটি গুলো যোগ করে দিই, আর যখন আমরা এগুলো যোগ করে দিই তখন তাকে বলা হয় সিডিএফ। আর পিডিএফ থেকে সিডিএফ পাওয়া যায় সাম করে। এই যে সাম করে কি করে পাওয়া যায়? সাম যখন ডিসক্রিট হবে, যখন আমার র্যান্ডম ভ্যারিয়েবলটা ডিসক্রিট হবে, তখন পয়েন্ট টু পয়েন্ট আমরা পিডিএফ এর ভ্যালুগুলোকে যদি সাম করে দিই তাহলে সিডিএফটা পাওয়া যাবে। কেমন, বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এখানে একটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের কথা বলা হচ্ছে। আমরা এটা আগে বলে আসছি তোমাদের, সেটা ছিল কি ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড। দেখো তার ছক্কা যদি মারি প্রত্যেক সম্ভাবনা 1/6 না? জি স্যার। এই ধরনের ঘটনাগুলো বলা হয় ইকুয়াল প্রবাবল ইভেন্ট। কি বলা হয়? ইকুয়াল প্রবাবিলিটি। অথবা অন্যভাবে বলা যায় ইউনিফর্ম ইভেন্ট, মানে প্রত্যেকের সম্ভাবনা সমান, প্রত্যেকের সম্ভাবনা সমান। এটা সিডিএফটা, তাহলে এটাকে এভাবে প্রকাশ করতে পারি, fx = 1/m of this। দেখা যায় না? যায় কিনা? এই m হচ্ছে মোট কতগুলো ইভেন্ট আমার এখানে আছে, সরি কতগুলো আউটকাম আছে। যেমন আমি যদি একটা কার্ডের কথা বলি, কার্ড কয়টা আছে টোটাল? 52 সম্ভাবনা কত? 1/52। আচ্ছা, একটা ছক্কা নিক্ষেপ করলে প্রত্যেক সম্ভাবনা কত? 1/6। 1/6। ওকে, একটা কয়েনে কয়টা সাইড আছে? দুইটা। তাহলে প্রত্যেকের প্রবাবিলিটি কত? 1/2। 1/2। ভেরি গুড। তাহলে 1/m, m হচ্ছে কয়টা আউটকাম আছে, রাইট? জি স্যার। জি স্যার। আচ্ছা, এটা হলো পিএমএফ। সিডিএফ হচ্ছে কি এদের যোগফল না? জি স্যার। এটা হচ্ছে যখন তোমার, আমি এক্ষেত্রে বলি x = x 1 থেকেও ছোট, তার মানে কি এখনো কোনো ইনপুট আসে নাই? ইনপুট আসছে? না। ইনপুট না আসলে প্রবাবিলিটি 0 হবে না? জি স্যার। ইনপুট না আসলে প্রবাবিলিটি 0। আচ্ছা, আমি যদি x > m যদি যাই, তার মানে কি x সবগুলো ইনপুট নিয়ে নিছে না? মাঝখানটা পরে আসতেছি, আগে এখানে বলি, সবগুলো ইনপুট নিয়ে নিছে না? জি স্যার। সবগুলো ইনপুট নিয়ে নিলে টোটাল প্রবাবিলিটি কত হয়ে যাবে? 1। ওকে, তাহলে এটা মাঝামাঝি কি হবে আমি একটু তোমাদের বলতে চাই। ধরো সে যদি মনে করো একটা ইনপুট নেয়, তাহলে 1/m, রাইট? জি স্যার। সে যদি দুইটা ইনপুট নেয় তাহলে কত হবে? 2/m, রাইট? 2/m। আচ্ছা, সে যদি তিনটে ইনপুট নেয় তাহলে কত হবে? 3/m। এবার চলতে থাকলে সে যদি k সংখ্যক ইনপুট নেয় তাহলে কত হবে? k/m। k/m। এই জন্য বলতেছে যে মাঝামাঝি পয়েন্ট গুলাকে k/m বলা যায়, যেখানে k হচ্ছে সে কয়টা ইনপুট নিছে। দেখো মাঝখানে পজিশন গুলোকে দিছে, এটা মিনিং এটাই যে x হচ্ছে মাঝামাঝি আছে, এর মানে হচ্ছে যে সে এর মাঝামাঝি ইভেন্ট নেবে। তাহলে মাঝখানে গুলোর জন্য হবে k/m, আর k হচ্ছে সে কতগুলো ইনপুট নিছে। k হচ্ছে কি কতগুলো ইনপুট সে কি করছে, এক কাউন্ট করছে, রাইট? জি স্যার। বুঝতে পারছো? কিন্তু এখানে একটা বিষয় একটু সাবধান থাকতে হবে, এটা সত্য শুধুমাত্র ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে নয়। এটা কোন ক্ষেত্রে সত্য? ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। মানে সবগুলোর প্রবাবিলিটি যদি সমান হয়, প্রবাবিলিটি যদি চেঞ্জ হয়ে যায় তখন কি এটা কাজ করবে? না স্যার। না স্যার। একদম কাজ করবে না। তাহলে যেগুলো ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, যেমন যে কয়েন টস, যেমন ছক্কা, যেমন কার্ড, প্রত্যেক সম্ভাবনা সমান, তখন একটাও যদি ইনপুট না দেওয়া হয় তাহলে 0, সবগুলো ইনপুট দেওয়া হয়ে গেলে 1, আর এর মাঝে গুলো হবে k/m। k হচ্ছে আমি কয়টা ইনপুট দিচ্ছি, ঠিক আছে? জি স্যার। ওকে, এটা আজকে আর এটা ব্যাখ্যা দিলে তোমাদের বুঝাতে পারবো না,
সেহেতু এটা এখানে থাক, এক্সাম্পল 1 আমরা না যাই। বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে তোমরা এখানে এক্সাম্পল এই পর্যন্ত দেখবা আর কি, পেজ নাম্বার হচ্ছে 44 এর প্রথম অংশ পর্যন্ত। নেক্সট দিন আমরা এখান থেকে শুরু করব, কেমন? আচ্ছা, আমরা এটা বন্ধ করে দিই, আমরা এবার একটু ক্লাস টেস্ট নিয়ে কথা বলি। আচ্ছা, তোমাদের ক্লাস টেস্ট তো নেক্সট ক্লাসে, তোমরা জানো যে নেক্সট ক্লাসে তোমাদের কি আছে? মেকআপ আছে, মেকআপে ক্লাস টেস্ট হবে। তো এলএমএস এ যাবা, হ্যাঁ ওই দিনে ক্লাস টেস্ট হবে। এলএমএস এ যাবা, এলএমএস এ গেলেই দেখবা তোমাদের ক্লাস তো দুইটাই না? জি স্যার। ক্লাসটা শুরু হবে এক্স্যাক্টলি 2:05 এবং তোমাদেরকে আমি প্রথমে ভাবছিলাম যে 30 মিনিট পরীক্ষা এবং 10 মিনিট বাকি অন্যান্য কাজ করার জন্য দিব। তো জুনিয়র স্টুডেন্টরা রিকোয়েস্ট করতেছে, ওদের নাকি প্রবলেম হয় নেটে। সো আমি পরীক্ষার জন্য 30 মিনিট এবং এগুলো ডাউনলোড আপলোড যা আছে সব মিলার জন্য 15 মিনিট, টোটাল 45 মিনিট টাইম দেবো। ঠিক আছে? তাহলে 2:05 এলএমএস এ ঢুকে কোশ্চেনটা ডাউনলোড করো বা কোশ্চেন দেখে অ্যান্সার করো, কোনো সমস্যা নাই। তারপর সেটাকে স্ক্যান করে আপলোড করে দিবা। 2:50 এর মধ্যে 2:50 এলএমএস অফ হয়ে যাবে। কি হয়ে যাবে? অফ হয়ে যাবে। ওটা অটো অফ হয়ে যাবে, আমি অফ করার দরকার নাই, আমি সিস্টেম করে দিব, অটো অফ হয়ে যাবে। ঠিক আছে? আর 2:50 কিন্তু আমরা ক্লাস শুরু করব। ঠিক আছে? আর তোমরা অনেস্টলি পরীক্ষা দিচ্ছ কিনা সেজন্য আমি ক্লাসের এই তোমরা যখন পরীক্ষা দিবে এর মধ্যে কিন্তু অ্যাটেন্ডেন্স কল করবো এবং তোমাদের চেহারা দেখবো। ওকে? জি স্যার। জি স্যার। আর যেহেতু টাইম কম, তোমরা মূলত এক্সাম্পল গুলো এক্সারসাইজ গুলোতে আপাতত মনোনিবেশ করো ক্লাস টেস্টের জন্য। কিসে? এক্সারসাইজ গুলোতে। এক্সাম্পল গুলো নিয়ে আপাতত খুব একটা টাইম দেওয়ার দরকার নাই, কারণ এক্সারসাইজ করলে এক্সাম্পল গুলো এমনিতেই চলে আসবে না? স্যার আপনি একটা কোশ্চেন টাইম দিয়েছিলেন স্যার, ওইখান থেকে সলভ করলে কমন পড়বে। ওগুলো তো আমি এক্সারসাইজ অনুসরণ করেই দিছি। তবে চ্যাপ্টার 1.2 তে ওখানে খুব বেশি ম্যাথ হয়তো টাচ করা হয় নাই, ওগুলো একটু দেখবা। সো ওইটা আপাতত ওটা প্যাটার্ন দেখার জন্য দিছি, বাট তোমরা এক্সারসাইজ গুলো কভার করবা। ওখানে যদি কোনো এক্সারসাইজের প্যাটার্ন কভার না হয় তাহলে ঝামেলা পড়ে যাবা। স্যার আমাদের তো চ্যাপ্টার 1.1, 1.3 আর 1.45 আছে তাই না স্যার? হ্যাঁ আপাতত। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমরা থামি, যেহেতু ক্লাস টেস্ট আমরা আজকে না যাই। স্যার